আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট দশের কথা দেশের কথা অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনা আছেন AKM পাটোয়ারি এবং উপস্থাপনা আছে আমি যথারীতি সিনা এম এ সাইদ। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তেল নিয়ে তেলস্মাতি। এই যে তেলস্মাতিটা কিসের? তেল তো একটা বিষয়। এই তেলটা নিয়ে এত সমস্যা দেখা দিছে যে এটা যে কোথায় শেষ কোথায় শুরু বোঝা মুশকিল। পাম্পে যে তেল পাওয়া যাচ্ছে না, পানিতে তেল পাওয়া যাচ্ছে না, অথচ এই তেল চোরাচারিত হয়ে গেছে, বাস স্টোর হয়ে গেছে, নানান কেলেঙ্কারি। মন্ত্রী ব্যস্ত, সচিবরা ব্যস্ত, উপদেষ্টারা ব্যস্ত। এই যে ব্যস্ততা, মনে হচ্ছে একটা মানে কি বলবেন এটাকে, মানে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে এখানে। একইভাবে কিন্তু এই তেলস্মাতি চলছে শিক্ষা খাতেও, কিন্তু সর্বক্ষেত্রে চলতেছে। অতএব এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার দুজন বিখ্যাত ব্যক্তিকে। অ্যাডভোকেট মহসিন রশিদ, সভাপতি বাংলাদেশ মুসলিম লীগ; অধ্যাপক ডক্টর লেফটেন্যান্ট জেনারেল আমিরুল করিম, নিরাপত্তা বিশ্লেষক। জনাব আমিরুল করিম, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের শুরুতেই বলেন, এই যে জ্বালানি তেল নিয়ে যে খেলাটা হচ্ছে বর্তমানে, এটা শেষ কোথায়? এটা শোনেন, এটা হলো এগুলো হলো ম্যানেজমেন্ট প্রবলেম। দের ইজ এ সিরিয়াস প্রবলেম ইন্টারন্যাশনালি, এগ্রিড, টোটালি এগ্রিড। আর এই ম্যানেজমেন্ট যদি দেশে আমরা এটা মাইক্রো ম্যানেজমেন্ট, এটা ঠিক না করতে পারি, ম্যাক্রো ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, ম্যাক্রো ম্যানেজমেন্টও ঠিক করতে হবে। থাইল্যান্ড আজকে ট্রিটি করছে ইরানের সাথে, সেজন্য তার জাহাজ আসতে হবে। ইফ থাইল্যান্ড ক্যান ডু এ ট্রিটি করে একদম পাকা, আজকে পেপারে হেডলাইন হয়েছে এটা। থাইল্যান্ড যদি করতে পারে, আমরা এটা করতে পারবো না কেন? ইন্ডিয়া ইজ গেটিং অয়েল ফ্রম মালয়েশিয়া, ফ্রম সিঙ্গাপুর। সিঙ্গাপুরের কোনো নিজস্ব তেল নাই, কিন্তু এনার্জি নাই। তারা করে কি, অনেকগুলো রিফাইনারি তারা বানাইছে, বিভিন্ন জায়গায় তেল নিয়েছে, ওখানে ওইটা আবার তারা এক্সপোর্ট করে আমাদের কাছে বা ইন্ডিয়াতে বা বিভিন্ন জায়গায়, ওই টাকা বানায়। আমাদের একটা ইস্টার্ন রিফাইনারি হয়েছিল ওই 60 যে আইয়ুব খান করে গেছিলো, ওইটাই আমরা এটা, দিস ইজ দি ম্যাক্রো ম্যানেজমেন্ট যেটা আমি বলতেছি, ভিশনারি থাকা হচ্ছিল। আমরা তো এটা দিয়ে ব্যবসা করতে পারতাম। আমাদের আনোয়ারাতে প্রচুর জায়গা আছে, আনোয়ারাতে, চিটাগাংয়ের আনোয়ারাতে, ওখানে আমরা রিফাইনারি করে দিতাম। আজকে আমরা শখে পড়তাম না। এখন শখটা তো একটা আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে আর কি, একটা করা হয়, টেনশন তৈরি করে দেওয়া হয়েছে, একটা প্যানিক তৈরি করে দেওয়া হয়েছে। এটি ম্যানেজমেন্টটা হচ্ছে না, বিকজ অনেক তেল ইন্ডিয়াতে চলে যাচ্ছে। ইন্ডিয়াতে তেলের দাম, আমাদের তেলের দাম কম, ন্যাচারালি এটা হবে, এটা নিয়ম। মার্কেটের ডিম্যান্ড সাপ্লাই সিস্টেমটা যদি না বুঝে, এটা তারা বুঝতে পারে নাই। আই এম শিওর দি গভর্নমেন্ট পিপুল হু হ্যাভ হ্যান্ডেল দিস, তার মার্কেট ডিম্যান্ড সাপ্লাই কন্ডিশনটা বুঝে নাই। এখন এখানে হচ্ছে অনেক লোক কিন্তু আমাদের সমস্যাটা হলো শুধু ডিজেলকে নিয়ে, মেন সমস্যা যেটা আর কি, মেন সমস্যা হলো ডিজেল। আমাদের সামনে কৃষি আসতেছে, এই যে তারপরে আপনার ফার্টিলাইজার আসবে, এগুলো সমস্যা হচ্ছে। এগুলোতে ভিশনারি লিডার দরকার, সেটা করা হয়নি। আই এম শিওর হোর্ডিং হচ্ছে প্রচুর পরিমাণে, খবর আসতেছে তো। ইন্ডিয়া আমাদেরকে 5000 লিটার ডিজেল দিয়েছে। সেদিন একটা বাড়িতে রেড করে এক বাসায় 3000 লিটার পাওয়া গেছে। আর ইন্ডিয়ার ওটা বিরাট খবর হয়ে গেল যে ইন্ডিয়া এতগুলো দিয়েছে। দিস ইজ ক্রিমিনাল। সেদিন আর একটা পেপারে দেখলাম কত 23,000 তার বাসা নাকি হোর্ডিং করে রাখছে। হোর্ডিং করা তো বিরাট পাপ, আর স্মাগলিং হচ্ছে। অ্যান্ড আই এম শিওর আজকে কোন পাম্পে গিয়ে অনেক কোন মন্ত্রী গেছিলো, যে দেখেছে পাম্পে তো অনেক তেল আছে কিন্তু দিচ্ছে না। দিস ইজ ম্যানেজমেন্ট প্রবলেম। অ্যান্ড একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে। আর একটা ঈদের ছুটিতে তো এই জিনিসটা আরও এটা অ্যাগ্রাভেট করেছে। ব্যাংক খুব খোলা ছিল না, সাপ্লাই, আমাদের দুটো শিপ চলে আসছে তো চিটং এখন। আই এম সরি টু সে, এগুলো পেট্রোলিং করে আর ওই ম্যাজিস্ট্রেট বসার দরকার নাই তো। মার্কেট উইল, ফ্রি মার্কেট ইকোনমি করে দেন, মার্কেট উইল টেক কেয়ার অফ ইট। দরকার হলে কিছুটা দাম বাড়াতেও পারে, অসুবিধা নাই। থাইল্যান্ড যদি ট্রিটি করতে পারি ইরানের সাথে, আমরা উই আর ভেরি ক্লোজ টু ইরান, এবং ইরান হ্যাজ গুড ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ, ভেরি গুড। আমাদের ডিপ্লোমেট ওখানে কাজ করতেছে না, আমাদের ফরেন মিনিস্ট্রি কাজ করতেছে না। মালয়েশিয়া থেকে আমরা তেল আর একটু বাড়ায় আনতে পারতাম না? সিঙ্গাপুর থেকে আমরা তেলটা আর নিয়ে আসতে পারতাম, ইন্দোনেশিয়া থেকে আনতে পারতাম না? এগুলো করতে হবে, মুভ করতে হবে তো। এগুলো মুভ কি করা হচ্ছে? যখনই দেখবে যে জাহাজের 2-3টা আসছে, তখন দামটা কমে যাবে, তখন সমস্যার সমাধান হবে। বাট ইন্টারনাল ম্যানেজমেন্ট ওয়াজ পুয়ার, আমি এটাই বলবো। আমি ইনফারেন্স যেটা ড্র করবো, দি ম্যানেজমেন্ট অফ দি সাপ্লাই চেইন সিস্টেম ওয়াজ ফল্টি। এটা আমি সোজা কথা এটাই বলবো। এবং ম্যাক্রো ম্যানেজমেন্ট অলসো নট, ভিশনারি কেউ আইডিয়া দেয় নাই, এটা কীভাবে ডিল করা হবে সেটা করা হয়নি। এনিওয়ে, আই হোপ গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ ইট, অ্যান্ড গভর্নমেন্ট ইজ সিরিয়াস অ্যাবাউট ইট। দ্য প্রাইম মিনিস্টার ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। আই হোপ দ্য পিপুল অন দি লাইন উইল ওয়ার্ক বেটার, আমি এটা আশা করবো। ধন্যবাদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, এখন এই যে পেট্রোলের উপরে যে সমস্যাটা দেখা দিচ্ছে, ডিজেল, অকটেন, তারপর এলপিজি, সরকার বলছে যে প্রতি বছরে তারা
মাসে 200 কোটি টাকা তারা ঘাটতি দিছে। ঘাটতি দেওয়ার পরও মাল আছে, কিন্তু সেই মালটা জনগণ পাচ্ছে না। মন্ত্রী ঘাম দিতে দিতে শেষ হয়ে গেল, পেট্রোল পাম্পে যাচ্ছে, ঢুকতে ঘুরতেছে, লাভটা কি? এই গভর্নমেন্ট আসার পর এবং আগের যে গভর্নমেন্ট ছিল, ম্যাক্রো লেভেলে যদি এই জিনিসটা ঠিক করে করা হতো, বিকজ এই গভর্নমেন্ট আসার পরে হয়তো যুদ্ধ লেগেছে, বাট আগের থেকেই উই নিউ দ্যাট একটা প্রবলেম হতে যাচ্ছে। সবাই জানে, যারা জিও পলিটিক্স বোঝে, জিও ইকোনমিক্স বোঝে, তারা কিন্তু এটা জানতো। সো আমার কথা হচ্ছে যে ম্যাক্রো লেভেলে দে মেসড আপ, ওইটার কন্টিনিউয়েশন এখন এসে পড়েছে এই সরকারের উপরে। ঠিক আছে, now in as much as petrol is concerned, octane is concerned, এইটাতে কোনো শর্টেজ হওয়ার কথা না, বিকজ এটা আমরা প্রডিউস করছি কন্ডেনসেশনের মাধ্যমে, ওই গ্যাসের ইসের কন্ডেনসেশনের মাধ্যমে। উই ডু নট ইম্পোর্ট দিস টু থিংস। আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ডিজেল, সেটা হচ্ছে ফার্নেস অয়েল, এবং সেটা হচ্ছে এভিয়েশন ফুয়েল, এইটা নিয়ে। Now of all these three, the most important thing is diesel, extremely important. কেন ইম্পর্টেন্ট? বিকজ ডিজেল কৃষিতে আপনার প্রয়োজন হবে, এই যে টিলার চালান, পাওয়ার টিলার চালান, আর যেসব জিনিস সেখানে প্রয়োজন হয়, ট্র্যাক্টর চালান, এইগুলি ইউ নিড দিস। এখন তো আর ওই বলদ দিয়ে তো চাষ করা যায় না, বিকজ আপনার মাটিটাও শক্ত হয়ে গেছে, আগের মতন মাটি নাই এখন আমাদের। সো এইসব জিনিস দেখে এইটাই দেন। তারপরে হলো ফার্টিলাইজার। ফার্টিলাইজার তো আপনি উইদাউট অয়েল করতে পারবেন না। এই গভর্নমেন্ট যে মিস্টেকটা করেছে সেটা হলো যে টুকু সাহেব এর আগেও এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এক সময়, বিএনপির সময়। উনি প্যানিক সৃষ্টি করেছেন। উনি প্রথম দিন এসে যেভাবে উনি বলেছেন যে আমাদের এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এটা উচিত হয় নাই। ওই যে প্যানিক সৃষ্টি করলেন, ওই প্যানিক কন্টিনিউস। এখন আপনি যতই বলেন যে আমার আছে, এই যে আপনি আরও প্যানিক সৃষ্টি করছেন, এই যে কী সব ট্যাগ ম্যাগ করছেন। ইউ সি, ইউ মাস্ট ইউজ ইউর ইন্টেলিজেন্স সার্ভিসেস, যে কোথায় মজুদ আছে। পাবলিকের মধ্যে আপনার এই ধরনের প্যানিক সৃষ্টি করাটা ঠিক না। সো দ্যাট ইজ ওয়ের দি গভর্নমেন্ট ইজ ফেলিং। আপনি যদি, এখন কি হচ্ছে, আমাকে যেতে হচ্ছে 10 লিটারের বেশি দিচ্ছে না, তারপরে আরেক জায়গায় লাইন দিচ্ছে, সেখান থেকে 10 নিচ্ছে, আরেক জায়গায় লাইন দিচ্ছে, সেখান থেকে 10 নিচ্ছে। আই হ্যাভ ইনফরমেশন যে আপনি যদি বলেন 3000 টাকার আমাকে তেল দিয়ে দাও, দিচ্ছে 3000 টাকার তেল, 200 টাকা দিলেই হয়। এখন একটু স্ট্রিক্ট হয়ে গেছে, বিকজ ওই পেট্রোল পাম্পসগুলিতে সাংবাদিক আছে, এরা একটু নজরদারি করছে, যার জন্য এটা আর করতে চাচ্ছে না বা করতে পারে না। দেখেন কত সমস্যা। ডু ইউ নো যে গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি পাওয়া যায় না, 2 দিন থাকে না। আই ওয়াজ ইন মানিকগঞ্জ দি আদার ডে, হ্যাঁ, আধা ঘন্টা আসতো, 1.5-2 ঘন্টা নাই। ওরা আমাকে বললো যে 2 দিন তো ছিলই না। আমি কিশোরগঞ্জে খবর নিলাম, সেখানেও একই অবস্থা। আমি গোপালগঞ্জে খবর নিলাম, একই অবস্থা, ওইখানে ইলেকট্রিসিটি থাকছে না। কার প্রবলেম এটা? কেন ইলেকট্রিসিটি নাই? আমরা তো এক পর্যায়ে একসময় বলেছি দ্যাট আমাদের তো ইলেকট্রিসিটি বেশি আছে, আমরা তো যা জেনারেট করছি এটা পারছি না, আমরা তো ওদেরকে টাকা দিচ্ছি। কই গেল এইসব ইলেকট্রিসিটি? কোথায় প্রবলেমসগুলি আছে? ব্যুরোক্র্যাটস তো আগের থেকেই আছে, ওরা কেন অ্যাডভাইস করছে না মন্ত্রীকে যে প্রবলেমসগুলি কেন? আমার বাংলাদেশ রুরাল এরিয়াজে পিপল আর সাফারিং। আপনি ঢাকায় তো ঠিক আছে, আমার বাসাও যাই 1.5 ঘন্টা নাই, তো আমার জেনারেটর চলে দেখে আমি ফিল করি না। কিন্তু জনগণের যে প্রবলেম হচ্ছে, পুরা বাংলাদেশে প্রবলেম হচ্ছে। অ্যান্ড আই হোপ দ্যাট দিস গভর্নমেন্ট নতুন এসেছে, আশা করছি যে এই গভর্নমেন্ট এই জিনিসগুলি দেখবেন। গভর্নমেন্টের প্রবলেম হচ্ছে, সি আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক এগেনস্ট দ্য গভর্নমেন্ট অর এগেনস্ট দ্য প্রাইম মিনিস্টার। তার কারণ হচ্ছে ওনারা এসেছেন মাত্র 1 মাস বা 5 সপ্তাহ, যাই হয়েছে। আমি আসবো আপনার কাছে, স্বল্প মেয়াদ আসতেছে। জনাব আমিনুল করিম, আপনি একজন শিক্ষাবিদ, সমরবিদ, সব দিকে আপনি অনেক গুণে গুণান্বিত। এখন বাংলাদেশের শিক্ষা নিয়ে যে তিলিস্মিতি শুরু হচ্ছে, এটা তো আরেক ধরনের তেলের তিলিস্মিতি। এখন আপনার পর্যবেক্ষণে এটা কি দাড়ি গোমা আছে না থাকবে না? ধন্যবাদ, আপনি আমাকে শিক্ষাবিদও বলছেন, বাট আই এম বেসিক্যালি সোলজার অ্যাকচুয়ালি। আই এনজয় কলিং মাই সেলফ সোলজার, দ্যাটস ইট।
বাট এনিওয়ে আমি পড়াশোনা করছিলাম, আই ওয়াজ ইন এ ভেরি গুড ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া। দিস এই ইউনিভার্সিটি এবছর 58th বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ে। তো ওখানে আপনার একজন লেকচারার হতে গেলে অ্যাপ্লাই করতে, হি কোয়ালিফাইড টু অ্যাপ্লাই টু বি এ লেকচারার, হি মাস্ট হ্যাভ পিএইচডি অ্যান্ড হি মাস্ট হ্যাভ 3 ওই জার্নালগুলোকে আমরা বলি ক্লারিফাইড ইন্ডেক্স জার্নাল, মানে ওয়ে অফ সায়েন্স জার্নাল বলা হয় এগুলোকে। 3টা থাকতে হবে, দেন ইউ ক্যান ইউ কোয়ালিফাই টু অ্যাপ্লাই, দেন ইউ হ্যাভ টু সিট ফর এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, অ্যান্ড দেন ইউ বিকাম এ লেকচারার। অ্যান্ড দেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এ পাবলিকেশন ইন দ্য লাস্ট 3 years, you will be fired. A professor from Dhaka University, during my time when I was a professor there, he joined there as a lecturer. He was also a dean. সত্য কথা এটা, আমাদের লেটস ফেস দি ফ্যাক্ট, আমরা মূল আমাদের কথায় চলে আসি। কারেকশন করতে হবে তো আমাদেরকে। তো উনার, আমি ভাই আপনি প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটি, আপনি এখানে লেকচারে জয়েন করলেন, এটা খারাপ দেখালো না? বল ভাই কী করবো, এখানে ডলারের বেতন পাবো, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। বলতে আপনি লেকচার হয়ে যাবেন আপনি। পরে ওনার বোধহয় ইউনিভার্সিটি বুঝছে উনি ডিন ছিলেন, তো ওনাকে সিনিয়র লেকচারার করলো আর কি। 3 বছর থাকলো, উনি একটা জার্নাল পাবলিশ করতে পারলেন, হি ওয়াজ ফায়ার্ড আফটার 3 years। নাও আমাদের দেশে কিন্তু অনেক রথী মহারথী অনেক আছে, অনেক বড় বড় বিজ্ঞানী আছে, বড় বড় জ্ঞানী লোক আছে। এই যে প্রফেসর নিয়াজ, ইমিডিয়েট পাস, যে ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি, ওনার প্রচুর পাবলিকেশন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, ইন দ্য রিজিয়নে বলবো আমি, কেমব্রিজে পড়াশোনা করা। উনি তো মাত্র 1.5 বছর হয়নি, 1 বছর প্লাস হয়েছিল। উনি ঢাকা ইউনিভার্সিটি আস্তে আস্তে উঠে নিচ্ছিলেন। তো আরও কিছুদিন থাকতো, আরও কিছুদিন থাকতে পারতেন উনি। রাজশাহী ইউনিভার্সিটি ভিজিটার ছিলেন, উনিও ফিজিক্সের, উনারও অনেক পাবলিকেশনস। এখনকার ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইজ বেসড অন ইউর পাবলিকেশনস, ইউর রিসার্চ অ্যান্ড ইন কোয়ালিটি জার্নাল। আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না, বাট আমার বছর প্রফেসর নিয়োজ টু গুড ফর বাংলাদেশ, টু গুড ফর ঢাকা ইউনিভার্সিটি। ওনাকে হঠাৎ করে চেঞ্জ করার দরকার ছিল। যাকে আনছেন ওনার কিন্তু লাস্ট 3 years কোনো পাবলিকেশন নাই, আমি চেক করছি এটা, রিসার্চ প্রোফাইল। দ্য লাস্ট হি পাবলিশ ওয়াজ 2018। ইউ ডোন্ট কোয়ালিফাই টু টিচ ইন ইউনিভার্সিটি বিকজ তার কারেন্সি নাই। এখন সিস্টেমটা এত কড়া হয়ে গেছে। এটা তো আমি মালয়েশিয়ার কথা বলি, সিঙ্গাপুরে যান, ইজ ভেরি ভেরি টাফ, আপনি ডিমোট করে দেবে, দে উইল ডিমোট ইউ, প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর বানিয়ে দেবে যদি পাবলিকেশন না করতে পারে। অ্যান্ড নট অর্ডিনারি জার্নাল, একদম ওই আমি বললাম তো ওটাকে ক্লারিফাইড ইন্ডেক্স জার্নাল বলে, এটাকে ওয়ে অফ সায়েন্স জার্নাল বলা হয়, ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল বলা হয় এগুলোকে। আমাদের তো কোয়ালিটি আনতে হবে ভাই। তুমি 152টা ইউনিভার্সিটি খুলে দিছো, কোয়ালিটি যদি মেনটেন না করতে, এই পড়াশোনার কোনো দাম নাই তো, সরি। আর পার্টি ক্যাডারের লোককে দিয়েন না আপনারা, একটু নিউট্রাল লোককে দেন। ভিসি ইজ এ বিগ থিং, এটা বিরাট জিনিস, আমরা ছোট করে দিচ্ছি। জাস্টিস ছিলেন ওই যে আবু সাইদ, তারপরে প্রফেসর মতিন, এই ধরনের লোক নিয়ে আসেন আপনারা, যাদের একটা ক্যারিশমা আছে। তার সবাই, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, ওনারাও কিন্তু একটা পার্টি করতেন, কিন্তু যখন অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন তারা একদম দে ওয়ার ভেরি নিউট্রাল, ওই যে প্রফেসর ছিলেন আরেকজন, ডক্টর নামটা ভুলে গেলাম, ওই যে জিওগ্রাফির প্রফেসর ছিলেন, সো নিউট্রাল। অ্যান্ড দেওয়ার ওনাদের লোকজন দেখলে সম্মান করতেন। ওই গ্ল্যামারটা আনতে হবে, ক্যারিশমাটা আনতে হবে, ওনার পার্সোনালিটি নিয়ে আসতে হবে, ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে, ওনার পাবলিকেশন নিয়ে আসতে হবে, ওনার কোথাও ভালো পিএইচডি করছে সেটা দেখতে হবে, এবং হি ইজ অ্যাক্টিভ অ্যান্ড হি নোজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। প্রফেসর নিয়াজ ওয়াজ ডুইং ভেরি গুড। সরি, আমি হয়তো এটা বিকজ আই লাভ সাচ পিপুল। আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, এক ভিসি ছিলেন, ওনার নাম হচ্ছে প্রফেসর গাউদ জসমান। উনি বলে দিলেন যে ইফ ইউ ক্যানট পাবলিশ, আমি তোমাকে ফায়ার করে দেবো। তো সিনিয়র প্রফেসরগুলো সব চাকরি অন্য জায়গায় চলে গেল। তো ইট ওয়াজ গুড লাক অর ব্যাড লাক ফর মি, আমি পাবলিশ করতেছিলাম রেগুলারলি। তো আমি যখন চলে আসি, তখন প্রফেসর গাউদ জসমান ডেকে আমাকে বললো যে জেনারেল, আমি শুনলাম তুমি নাকি চলে যাচ্ছ। বলছে যেতে হবে, আমার বাসায় কিছু সমস্যা দেশে যেতে হবে। তো উনি আমাকে শুধু বললেন, বলে দ্য কন্ট্রিবিউশন দ্যাট ইউ সোশ্যাল সায়েন্সে, কিন্তু সোশ্যাল সায়েন্সে এই জার্নাল করা খুবই কঠিন। ফিজিক্সে করা যায়, পাবলিক হেলথে করা যায়, ডিজাস্টার ম্যানেজমেন্টে করা যায়, কেমিস্ট্রিতে করা যায়, এগুলো তো করা যায়। সোশ্যাল সায়েন্সে করা খুবই কঠিন। তো বলে যে আমাকে বললো যে দি কন্ট্রিবিউশন দ্যাট ইউ হ্যাভ মেড টু মাই, দ্যাটস এ 58th বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড দিস ইয়ার। The contribution that you have made to my university will remain unchallenged for next 20 to 30 years. I feel good about it because I'm from Bangladesh. I feel good, but I had to come back. Fine. But আমাদের কাছে এগুলো কিন্তু ওনারা বুঝেন, প্রফেসর নিয়ে এসে সব ভালো বুঝেন। আমাদের ওইদিকে যেতে হবে। টক শোনেন, পলিটিশিয়ানের কাজ করবে, জার্নালিস্টের কাজ করবে, টিভির কাজ করবে, বাট ইউনিভার্সিটির মধ্যে কাজ করতে দেন। ইউনিভার্সিটি ইউনিভার্সাল, এই ওয়ার্ডটা তো আসে ইউনিভার্সাল কনসেপ্ট থেকে। ইউনিভার্সিটি ইজ নট কম্পেয়ার ইন্টারনালি, ইট ইজ কম্পেয়ার ইন্টারন্যাশনালি। আমাদের র্যাঙ্কিং ঢাকা ইউনিভার্সিটি এখন 1000-এ চলে গেছে। তো আমরা কেন যাবো? এটাকে নাকি অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হতো।
No, I have very high regards for Dhaka University because I'm all through a product of Dhaka University. আমাদের সময় আমি যখন পড়তাম তখন ইউনিভার্সিটি টক করতো, প্রফেসরদের লেকচার শুনলাম তাকায় থাকতাম কি বললো, রাতে যেতাম ইয়েতে লাইব্রেরিতে যে বই খুঁজতাম। তো ওই কালচারগুলো নিয়ে আসেন, আমাদের উঠতে হবে তো। আর শিক্ষা ছাড়া তো উঠতে পারবেন না, শিক্ষা ছাড়া উঠতে পারবেন না। আমি শিওর আমাদের শিক্ষামন্ত্রীরা ভালো বুঝেন, উনিও পিএইচডি করে আসছেন মালয়েশিয়াতে কিছুদিন আগে। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট। ভুলভ্রান্তি হতে পারে, বাট লেটস কারেক্ট আওয়ার কোর্স। থ্যাংক ইউ, এটুকুই আমি বলবো। অ্যাডভোকেট মহসিন রশিদ, একটা কথা আছে বাংলায়, রাজনৈতিক তেল দেওয়া, দ্য পলিটিক্যাল অয়েলিং, এবং এই পলিটিক্যাল অয়েলিং কিন্তু তিলিস্মিতে শুরু হয়ে গেছে বাংলাদেশ। বিশেষ করে বর্তমান সরকারের ভিতরে যে একটা অস্থিরতা দেখা দিচ্ছে, কম্পিটেন্স, যোগ্যতা, প্রাপ্তি, এই বিষয়ে আপনার মতামত? এই গভর্নমেন্ট নতুন এসেছে, আমি স্পেসিফিক্যালি এই গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলবো না, বাট হোয়াট আই উইল সে ইজ মর্নিং শোজ দ্য ডে। এখন এই মর্নিংটা দেখে মনে হচ্ছে দ্য সান ইজ নট ভেরি ব্রাইট, তবে আশা করছি এই গভর্নমেন্ট চেষ্টা করবে ভালো লোককে ভালো জায়গায় দিতে। দেখেন আমাদের কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস, why is Iran doing so well in the war? Look at the kind of people that they have. 2 লক্ষর উপরে highly trained engineers আছে। Look at their production, look at their interneটের মানে এই যে বর্তমান যে AI TI এইগুলি আছে, they are experts. They invested in education. আপনাকে কয়েকটা জিনিসে ইনভেস্ট করতে হবে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এডুকেশন। যদি এডুকেশনটা ভালো হয় তাহলে ব্রিলিয়েন্ট পিপল উইল কাম আমাদের লোকাল ইসে। ইউ উইল গেট ব্রিলিয়েন্ট পিপল ইন দ্য ব্যুরোক্রেসি যদি এডুকেশন ভালো হয়। আপনার ইউ উইল গেট ব্রিলিয়েন্ট পিপল এজ ডক্টরস যদি আপনার মেডিকেল এডুকেশন ভালো হয়। আপনার ইঞ্জিনিয়ারিং এডুকেশন যদি ভালো হয় সেখানে আপনি ভালো ইঞ্জিনিয়ার্স পাবেন। এই দেশের ইঞ্জিনিয়ার্স হ্যাভ ডান ট্রেমেন্ডাস জব। এফআর খান পুরো পৃথিবীতে নাম করেছে, আজকে আমরা কেন পারছি না? জামিলুর রেজা চৌধুরী ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার, আজকে কেন পারছি না? হোয়াট ইজ দ্য প্রবলেম? টেক পলিটিক্স আউট অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস টোটালি। এইগুলিতে কম্প্রোমাইজ করতে পারবেন না। হেলথ সেক্টর, এডুকেশন, আপনার যা আছে এগুলি, ইঞ্জিনিয়ারিং যেটা আছে, ডোন্ট কম্প্রোমাইজ অন জুডিশিয়ারি। আপনি যদি জুডিশিয়ারিতে কম্প্রোমাইজ করেন যে এটা আমার লোক, এটা ওর লোক, একে রাখা যাবে না, একে রাখা যাবে, তাহলে তো আপনি রুল অফ ল আনতে পারবেন না। এই কারণেই আমাকে একসময় বলতে হয়েছিল দ্যাট দিস ইজ নট দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। আমি এখন যে ক্যাবিনেট দেখছি এবং আমি যে ডিস্ট্রিবিউশন অফ পোর্টফোলিওস দেখছি, আই এম নট হ্যাপি। ইট ক্যান বি মাচ বেটার। আপনার যদি অসুবিধা হয় যে ঠিক আছে আপনার দলে লোকজনের অভাব আছে, ওই ধরনের লোকজনের, আই মিন আপনার আম্মা যেটা পেয়েছেন বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান, মওদুদ, বদরুদ্দোজা চৌধুরী অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, সব ভালো এডুকেটেড, খুব ভালো লোক ছিল, তাহলে এমেন্ড দি কনস্টিটিউশন। দেশপুর চালাতে হবে তো আপনাকে, পার্টি চালালে তো শুধু হবে না, পার্টিকে বানায় দেন, চেয়ারম্যান বানায় দেন, ওই ব্যাংকের ওইখানকার অমুক বানায় দেন, ডাজ নট ম্যাটার। বাট যদি দেশ চালাতে চান তাহলে কনস্টিটিউশন এমেন্ড করেন। আমাদের লোকের অভাব আছে, আপনি 10%টাকে 20%, 30% করে দেন, দের ইজ নো প্রবলেম, বাট গেট পিপল হু ক্যান রান দ্য কান্ট্রি। নাহলে আমরা কোথাও থাকবো না। আই টেল ইউ, উই উইল লুজ। যদি আমরা দেশকে পরিচালনা না করতে পারি ঠিক করে, তাহলে এই দেশটার সভরেন্টি উইল বি এট স্টেক। ধন্যবাদ। লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, রাষ্ট্রবিজ্ঞান হিসাবে আপনি ভালো করেই জানেন যে একটা ক্যাবিনেট ফরমেশন চিন্তা করা হয়, আকার যত ছোট হবে গুণগত মান তত বেড়ে যাবে। আকার যত বেশি হবে অপচয়ের খাত বেড়ে যাবে এবং অযোগ্য লোকদের আনাগোনা বেশি হবে। বর্তমান ক্যাবিনেট সম্পর্কে আপনার নিজস্ব বিশ্লেষণটা কি? ইটস এ ভেরি টাফ কোশ্চেন, আমি অনেকে চিনি না আসলে, পলিটিশিয়ান আছে। আপনি সংখ্যা দিয়ে কথা বলেন। আর গভর্নমেন্ট মতো 1 মাস হলো, এখন গভর্নমেন্ট ক্রিটিসাইজ করা ঠিক হবে। সংখ্যা দিয়ে কথা বলেন। একই মন্ত্রণালয়ে জি 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 2জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার উপদেষ্টা,
উপদেষ্টা পরিষদ প্রাইম মিনিস্টার। এই যে এটা তিনটা উপদেষ্টাতে কোনো কাজ থাকে না, ওরা মাতুবাড়ি করার কোনো কাজ নেই, ওরা বসে সকালে আসবে, চা খাবে, পেপার পড়বে, আর হঠাৎ করে এই ঝামেলা হলো তখন ওরা মন্ত্রীর উপরে আদৌ কি সামঞ্জস্যপূর্ণ এত বড় কাউন্সিল অফ মিনিস্টার্স প্রায় 60 জন ছাড়া গেছে? ছড়া গেছে। হ্যাঁ, এই অ্যাডভাইজারদের তাই হবে। স্যার যেটা বললেন, উই শুড অল লুক ফর কোয়ালিটি অনলি। সরি, গভর্নমেন্ট চালাতে গেলে কোয়ালিটি দেখতে হবে, ব্যুরোক্রেসি কোয়ালিটির লোক থাকতে হবে, সিম্পল লাইক দ্যাট। কিছু করার নাই, দে আর পার্মানেন্ট অফিসিয়ালস অফ দ্য গভর্নমেন্ট, দে আর নট ইলেক্টেড, বাট দে হোল্ড দি ফোর্টটাকে ধরে রাখে তারা। তো এখন যদি আপনারা ওই স্যার যেটা বলেন, শিক্ষা ঠিক না হলে হেলথ ঠিক হবে না, পলিটিক্সও ঠিক হবে না। এসআর মিনাল ভালো করছিল, ফাইন, উনি ইয়ে বন্ধ করে দিয়েছিলেন, বাট সরি, উনার কি ওই ইউনিভার্সিটি চালানোর ভিশনটা কি হয়তো বা আছে, বাট ডাজেন্ট ম্যাটার, হি ক্যান অলওয়েজ টেক দ্য সাপোর্ট ফ্রম দি স্পেশালিস্ট, সিনিয়র প্রফেসর বা ভাইস চ্যান্সেলর, তাদের থেকে উনি সাপোর্টের কাজ, এইভাবে পলিটিশিয়ানের কাজ করে। টপ হেভি অ্যাডমিনিস্ট্রেশন ভালো হয় না জেনারেলি, দেখা গেছে। আমি ম্যানেজমেন্টও আমি পড়াশোনা করেছি কিছুটা, আমি একটা ডিগ্রিও আছে আমার এটার উপরে, আমি এমবিএ করেছিলাম ইন্ডিয়াতে অনেক আগে। টপ হেভি অ্যাডমিনিস্ট্রেশন নেভার গুড। আমাদের যেমন আর্মিতে এখন অনেক জেনারেল পোস্ট বানিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ নট গুড ফর এ কান্ট্রি, মানে ফর এন আর্মি। আই এম ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট দ্যাট। হেভিটা হবে লোয়ার সাইডে, মানে এটা শুড বি লাইক এ পিরামিড। অ্যাডমিনিস্ট্রেশন নিয়মই হলো পিরামিড টাইপ হতে হবে, টপ লোক থাকবে একদম, যার ব্রেন মোস্ট ব্রিলিয়ান্ট ম্যান মাস্ট বি ইন দ্য টপ। কিছু লোক থাকবে চিন্তা করবে, এটা আপনি এরকম গ্রুপ বানান, একটা প্রত্যেক মিনিস্ট্রিতে একটা করে একটা অ্যাডভাইজারি, যারা রিয়াল, যেমন ধরেন পেট্রোলিয়াম এনার্জির কথা বলেন, আমাদের বুয়েটে অনেক স্পেশালিস্ট আছে, তাদেরকে নিয়ে একটা টিম বানান, বা ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর নিয়ে টিম বানান, বা একজন বিদেশে হয়তো ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে তাকে নিয়ে আসেন, একটা টিম বানায়, তা লেট দেম অ্যাডভাইস দি মিনিস্ট্রি। এইভাবে মিনিস্ট্রি চলবে না। এখন আমাদের হেলথ মিনিস্টার রাজশাহী মেডিকেল কলেজে কি ঝামেলা করছে, ওই মারাটারা গেছে, হি সেই যে আই উইল সেন্ড দি ডাইরেক্টর অফ মেডিকেল কলেজ টু দ্য প্রিজন। নো, ইউ কান্ট টক লাইক দ্যাট, সরি, ইন এ পাবলিক প্লেস you cannot talk like that. We have a senior lawyer here. I think the law will not permit that to say. You can fire him, all right, but you cannot take him to the কি বলে Prison. না, প্রিজন বলেনি, গলা কেটে দেবো, তার গলা কেটে। ফাঁসি দিয়ে দেবো। তো এগুলো করলে হবে না, নো, ইট ইজ এ সিরিয়াস ম্যাটার, ইয়েস। ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার। আর মডার্ন যুগে রাষ্ট্র চালানো অত্যন্ত কঠিন। এই যে বললাম থাইল্যান্ড ইয়ে করে ফেলেছে, ট্রিটি করে ফেলেছে উইথ ইরান, দ্যাটস নট এ মুসলিম কান্ট্রি অ্যান্ড উই আর মাচ ক্লোজার টু ইরান। আমরা রিস্ক করতে পারি না কেন? এইখানেই তো হচ্ছে কথা। ভিশনারি না থাকলে, ক্যারিশমা না থাকলে, এডুকেশন না থাকলে, এখনকার ট্রান্সফরমেশন লিডারশিপের কনসেপ্টই হলো ইউ মাস্ট বি ইন্টেলেকচুয়ালি ভেরি সাউন্ড। একটা আমি অ্যাট্রিবিউট আপনাকে বললাম, ধন্যবাদ। ওই আমাদের ওইভাবে দেখতে হবে আর কি। ট্রান্সফরমেটিভ লিডারশিপ এটা গুরুত্বপূর্ণ, এটা চ্যাপ্টার একটা। অ্যাডভোকেট মহসিন, আবারও বলছি, আপনার রাজনীতিবিদ, লিডারশিপ তো আপনার একটা বৈশিষ্ট্য। এখন লিডারশিপ ইটসেলফ, ক্যাবিনেট ইজ লিডারশিপ অ্যান্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য লিডার। এখন আবারও বলছি, যত বড় ক্যাবিনেট হবে, কাউন্সিল মিনিস্টার সংখ্যা যত বাড়বে, ততই বোঝা যাবে এখানে রাজনৈতিক প্রেশার রয়ে গেছে, অথবা রাজনীতিক তোষামদির কোনো স্থানে পেয়ে গেছে। আপনি সংক্ষিপ্ত আকারে বলেন, 1 মাস সরকারের বয়স, আপনি বলেছেন মর্নিং শোজ দ্য ডে, বলে ফেলেছি। বলেছেন। আপনার শেষ বাণীটি কি? You see, আইয়ুব খান এই দেশ, বোথ দ্য উইংস, হি হ্যাড জাস্ট 10 মিনিস্টার্স, 10 মন্ত্রী দিয়ে চালিয়েছে। ভেরি কারেক্ট, জি, অ্যাবসলিউটলি কারেক্ট। মিস্টার শোয়েব ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, আমার মনে আছে, জি, ব্রিলিয়ান্ট গাই। কারেক্ট। সবুর খান সাহেব, সবুর খান সাহেব, উনি গেছেন, আলতাফ গহর, জাদ্রিল সিএসপি, সে ওনাকে রিসিভ করে নাই। উনি গিয়েছেন, যাওয়ার পর উনি বলেছেন একটা তালা দাও, ওর রুমে, সেক্রেটারির রুমে তালা মেরে চলে এসেছেন। এই হলো জাদ্রিল। কোথায়? সিটিং ইন ইসলামাবাদ, কারেক্ট। এইখানে না, ঢাকায় না। এইভাবে আপনার ইউ হ্যাভ টু প্রডিউস জাদ্রিল মন্ত্রী। আপনার এইখানে তো ওরকম জাদ্রিল মন্ত্রী নাই, ওরকম, বিকজ মন্ত্রী হবে কেমনে? আপনার শিক্ষা থাকতে হবে, ভিশন থাকতে হবে। আপনাকে বলি, আগে ইভেন বাংলাদেশের সময় মন্ত্রীদের বায়োডাটা পত্র পত্রিকায় ছাপা হতো। আপনার ফরেন মিনিস্টার দেশের বাইরে গেলে, কোনো মন্ত্রী বাইরে গেলে পত্র পত্রিকায় উঠতো যে উনি অমুক জায়গায় যাচ্ছেন। আজকে আছে কারোর বায়োডাটা? বিকজ আপনি কি বায়োডাটা ছাপাবেন? এটা তো আন্তর্জাতিকভাবে সবের সামনে চলে আসবে। সো আমরা পারছি না। এই জন্যে বলছি যে কনস্টিটিউশনে যদি 10 লিমিট থাকে, 10%,
আপনি প্লিজ এটাকে 30 করে দেন, 40 করে দেন। আর যদি আপার হাউস করেন তাহলে ওইভাবে সেখানে কে কতটি নমিনেশন দিতে পারবে, কোনখান থেকে নিতে পারবে, আনেন সো দ্যাট দে ক্যান লুক এট দি লেজিসলেশন দ্যাট ইউ আর ডুইং। সো প্রশ্ন হচ্ছে যে রেটরিক, পলিটিক্যাল রেটরিক, political tamasha is one thing, and running the government, running the state is absolutely different. কাজে আপনি এই যেই আসুক, উনি থাকুক বা আমি থাকি, আমার গভর্নমেন্ট হোক, হ্যাঁ, উই ক্যানট রান অন রেটরিক, উই নিড গুড পিপল। আমাদের যদি ওরকম শিক্ষিত ইয়ে না থাকে, আমাদের বিরাট ডায়াসপরা আছে, আমাদের রিটায়ার্ড বড় বড় প্রফেসর আছেন, সায়েন্টিস্ট আছেন বিদেশে, ওদেরকে নিয়ে আসেন, ওদেরকে এখানে কাজে লাগান যেন আপনি দেশটাকে এগিয়ে নিতে পারেন। আপনাকে চিন্তা করতে হবে 50 years from now, 100 years from now। আজকে দেখেন, ইউ গো টু ফিলাডেলফিয়া, যে রাস্তাগুলি করা হয়েছে, এই যে এভিনিউজ অ্যান্ড স্ট্রিটস, I mean, they thought about it তখনই যে এইভাবে করবো। You cannot get lost in the United States of America, Avenue আর এটা ধরে যদি আপনি ঠিক করে চলেন। Let's do it. It is possible. It is doable. কিন্তু ওই ভিশন, ওই মেধাটা লাগবে। You see, ভিশন আপনার যদি থাকে, ড্রিম যদি থাকে যে দেশকে এইভাবে করব, তাহলে ভিশনটা আপনাকে প্ল্যানে নিয়ে যাবে। দেন প্ল্যানটা ইমপ্লিমেন্ট করবেন when you are in government। তখন আমি তো আই এম নট ইন গভর্নমেন্ট, বাট অফকোর্স আই হ্যাভ আ ভিশন, আই হ্যাভ আ ভিশন। আপনাকে ধন্যবাদ, সুন্দর বলেছেন। আপনাকে ধন্যবাদ জেনারেল আমিনুল করিম। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এতটুকু কথা বলেছিলাম দুজন জাদ্রিল ব্যক্তিত্বের সাথে, এবং তারা তাদের পয়েন্ট অফ ভিউতে তেল নিয়ে তিলিসমাতি, এবং এটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে, রাজনীতিতে চলতেছে, এনার্জি ক্ষেত্রে চলতেছে, আপনি যে শিক্ষাক্ষেত্রে চলতেছে, ব্যক্তি জীবনও চলতেছে, পারিবারিক জীবনও চলতেছে। এই যে তেলিসমাতি যেটা হচ্ছে, এইটার থেকে জাতি রক্ষা চায়, উদ্ধার হতে চায়। এই জন্য দরকার ওভারহাউলিং, হোল নেশনকে বুঝতে হবে সময়টা হচ্ছে যোগ্যতা, দক্ষতা, ব্যক্তিত্ব এবং বিকশিত সময়। এবং আমরাও বিশ্বাস করি বর্তমান সরকার, হয়তো বিশেষ করে তারেক জিয়া, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাকেও তো চিন্তা করতে হবে দেশটাকে আমি একটা মঞ্জিলে পৌঁছে দেব। এই জন্য সবার আগে প্রয়োজন একটা দক্ষ, অভিজ্ঞ, সৎ এবং লক্ষ্যভিত্তিক একটা কাউন্সিল অফ মিনিস্টার্স, পারতপক্ষে ক্যাবিনেট। তখনই জাতি মনে করতে পারবে কিছু একটা ঘটেছে। আপনাকে ধন্যবাদ আপনাদের, এবং যে দুজন কথা বললেন তাদের কথাগুলো সামনে রেখে আমিও বলবো, যেটা আমাদের জন্য মঙ্গল সেটা আপনারাই ভাবেন, তাদের সাথে কতটা প্র্যাক করতে পারলেন। ধন্যবাদ।